হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই রাইট স্মার্ট একাডেমিতে। আমি তোমাদের ইমরান স্যার। আমি মূলত তোমাদেরকে জীবন বিজ্ঞান সাবজেক্টটা নিয়ে পড়াবো। তো আজকে যেটা তোমাদেরকে পড়াবো সেটা হলো দশম শ্রেণীর লাইফ সায়েন্স এবং তার প্রথম অধ্যায়। চলো তাহলে শুরু করা যাক। তাহলে আজকে আমরা তোমাদের যে অধ্যায়টা পড়াবো সেটা হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এবং তার আন্ডারে যে টপিকটা পড়াবো সেটা হলো উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। তাহলে এখানে যে টপিকটা পড়বো আমরা আজকে সেটা হলো কি উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। এখানে সংবেদনশীলতা এবং সাড়া প্রদান ব্যাপারটা কি আমরা একটু জেনে নিই। এখানে উদ্ভিদের যেমন সংবেদনশীলতা এবং সাড়া প্রদান আছে, তোমরা জেনে রাখো, তেমনি প্রাণীদেরও সংবেদনশীলতা এবং সাড়া প্রদান থাকে। আমরা মানুষ, আমাদের প্রত্যেকেরই সংবেদনশীল অভ্যাস আছে এবং আমরা সেই সংবেদনশীলতাকে সাড়া প্রদান করি সংবেদনশীলতা থেকে। কেমন? যেমন ধরো, কোনো একটা কষ্ট হলে আমি কাঁদছি বা কেউ কাঁদছে, ঠিক আছে? তাহলে সেই কান্নাটা কি? সে সংবেদনশীল বলেই সে কান্নাটা করছে এবং সেই কান্নার পিছনে তার কষ্ট লুকিয়ে রয়েছে। সেই কষ্টটার জন্যই তো সে কাঁদছে। তাহলে সেই কষ্টটার জন্য সে সংবেদনশীল বলে সে কষ্ট পাচ্ছে। অনেক সময় আমরা বলি না যে ওই মেয়েটা খুব সংবেদনশীল বা খুব আবেগপ্রবণ, হ্যাঁ, যার জন্য সে কাঁদছে, কান্না করছে। এবং এই কান্না করাটাই হচ্ছে সাড়া প্রদান। এটা 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 হলো প্রাণীদের ক্ষেত্রে। তাহলে সংবেদনশীলতাটা কি জিনিস? সংবেদনশীলতা হলো যে সেই কষ্টটা যে আমি অনুভব করছি এবং তার ফলে যে কান্নাটা আসছে আমার, সেটা হচ্ছে সাড়া প্রদান। আমি কষ্টটা পাচ্ছি বলে কান্নাটা আসছে, সেই কান্নাটাকে আসাটাই হলো সাড়া প্রদান। হুম। তো তাহলে সংবেদনশীলতা এবং সাড়া প্রদান জিনিসটা কি আমরা বুঝে নিই। তো এখানে দেখো লেখা আছে, এখানে আমরা পড়বো উদ্ভিদের সংবেদনশীলতা। যে যেমন আমি প্রাণীদের ক্ষেত্রে বললাম যে প্রাণীরা অনেক সংবেদনশীল, আমরাও কাঁদি। তেমনি তোমরা হয়তো শুনেছো যে আমরা যদি কোনো গাছকে কাটি, সেই গাছকে কাটার ফলে গাছের থেকে এক ধরনের রস, কোনো গাছ থেকে লাল রক্তের কালারের রস বের হয়। অবশ্যই সেটা রক্ত নয়, গাছের রস লাল দেখতে হয়, তাই আমরা বলি দেখ গাছটা কেটেছে, লাল রক্ত বার হচ্ছে। তাহলে উদ্ভিদের তো প্রাণ আছে, এটা আমরা বলে থাকি। তাহলে উদ্ভিদকে আমরা কাটছি, তার ফলে উদ্ভিদ সাড়া প্রদান করছে, যার জন্য রসটা বার হচ্ছে। উদ্ভিদ যদি জড় পদার্থ হতো তাহলে নিশ্চয়ই তার থেকে রস বার হতো না। বা আমরা যদি জড় পদার্থ হতাম, আমাদের মধ্যে যদি কোনো প্রাণ থাকতো না, তাহলে আমরা নিশ্চয়ই কাঁদতাম না। আমরা সাড়া প্রদান করছি, সেই জন্য কাঁদছি। আমাদের মতনই ঠিক উদ্ভিদেরাও সংবেদনশীল। কি বলছে এখানে? উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। জীব মানে এখানে প্রাণী উদ্ভিদ উভয়কেই বলছে। উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে আমরা সংবেদনশীলতা বলছি। এখানে উদ্দীপকটা কি? উদ্দীপকটা এখানে যেমন মানুষের ক্ষেত্রে বললাম কষ্ট, যে কোনো ধরনের কষ্ট হতে পারে। মানুষ কান্না করছে মানে নিশ্চয়ই কষ্টের জন্যই কাঁদছে, আনন্দ হলে নিশ্চয়ই কাঁদে না। তো সেই কষ্টটাই হলো উদ্দীপক, সেটা যে কারোর দ্বারা হতে পারে। তেমনি উদ্ভিদের ক্ষেত্রে আহ, যে বাইরে থেকে যে আঘাত করছে, আমরা আমরা উদ্ভিদ থেকে কাটতে যাচ্ছি বা কাটছি, সেটাই হলো উদ্দীপক। মানে যে কাটছে সে হলো উদ্দীপক, যার ফলে উদ্ভিদ কি করছে? সাড়া প্রদান করছে এবং উদ্ভিদ আমরা কেটে দেওয়ার ফলে গাছ থেকে রস বেরোচ্ছে বা তারা সাড়া প্রদান করছে। তাহলে এই যে কারণে সাড়া প্রদানটা করছে সেটাকেই আমরা বলছি সংবেদনশীলতা। উদাহরণস্বরূপ, আমরা মাটিতে বীজ বপন করি, মাটিতে ধানের চারা লাগাই, মাটিতে বিভিন্ন ধরনের চাষবাস করি, সবজি শাক এগুলো লাগাই। তো প্রথমে যখন বীজ বপন করি, আমরা এই যে মাটিতে যখন প্রথমে বীজ রোপণ করি, তারপরে গাছটা যে আস্তে আস্তে বড় হচ্ছে, অঙ্কুরোদ্গম ঘটছে, এবং আমরা কি দেখি? সেই গাছটার মূল মাটির নিচের দিকে চলে যাচ্ছে এবং কাণ্ড কি হচ্ছে? মাটির উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে।
হয়তো এটা। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, জল, সূর্যালোক, উদ্ভিদের এই মাটিতে বেড়ে ওঠা, উদ্ভিদের এই ছোট থেকে বীজ বপন করার থেকে বড় হয়ে বেড়ে ওঠা অবধি কি কি কারণে এরা বেড়ে উঠছে? এরা তো নাও বেড়ে উঠতে পারতো। তাহলে এরা সংবেদনশীল বলেই বেড়ে উঠছে। কি কি কারণে বেড়ে উঠছে তাহলে? সূর্যালোক, অভিকর্ষ বল প্রভাবে উদ্ভিদ দেহে সংবেদনশীলতার সৃষ্টি হচ্ছে। আরো একটা জিনিস আছে, জল। আমরা মাটিতে জল দিচ্ছি এবং উপরে সূর্যালোক রয়েছে। তো সেই জল এবং সূর্যালোকের তো একটা ভূমিকা থাকে। জল দিচ্ছি এবং সূর্যালোকের প্রভাবে এবং অভিকর্ষ বলের প্রভাবে উদ্ভিদ দেহে সংবেদনশীলতা সৃষ্টি হচ্ছে। তাহলে কি ধরনের সংবেদনশীলতা সৃষ্টি হচ্ছে? আমরা তো বীজ তো রোপণ করে দিই, কিন্তু তার থেকে গাছ হবে কেন? হ্যাঁ, তার থেকে গাছটা বার হবে কেন? আর মূল বা কেন মাটির নিচে যাবে, আর কাণ্ডটাই বা কেন মাটির উপরে যাবে? তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই উদ্দীপক, এই যে উদ্দীপক এখানে আমরা পড়েছি, উদ্দীপকের প্রভাব রয়েছে। উদ্দীপক হিসেবে কারা এখানে কাজ করছে? যে জল, সূর্যালোক এবং অভিকর্ষ বল। তাহলে প্রাণীদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে যেমন তার কান্নার পিছনে একটা কষ্ট লুকিয়ে থাকে বা কষ্টের একটা প্রভাব থাকে, তেমনি এখানে এই ছোট ছোট গাছগুলো বড় হয়ে ওঠার পিছনে কার প্রভাব রয়েছে? জল, সূর্যালোক এবং অভিকর্ষ বল। তা আমরা আমরা যদি মাটিতে জল না দিই, আমরা যদি বীজ রোপণ করে যদি তাকে জল না দিই, আমরা যদি সেটাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে দিই, তাহলে সেই গাছ কি বাড়বে? বাড়বে না নিশ্চয়ই। তো তাদের বেড়ে ওঠার জন্য কি কি প্রয়োজন হচ্ছে? জল, সূর্যালোক এবং অভিকর্ষ। অবশ্যই অভিকর্ষ বলের প্রভাব তো রয়েছে। অভিকর্ষ বলের প্রভাবে উদ্ভিদদের সংবেদনশীলতার সৃষ্টি হচ্ছে। তার অভিকর্ষ বল কোথায় কাজ করছে? যে যে মূলটা যে মাটির নিচে যাচ্ছে, তো সেটা অভিকর্ষ বলের প্রভাবেই যাচ্ছে। তো নিশ্চয়ই আমরা কখনো দেখি না গাছ, ছোট গাছ মূল উপরে আর কাণ্ড নিচে, কখনোই আমরা সেটা দেখি না। বা পুরো গাছটাই বাতাসে ঝুলছে, এরকম কোনোদিন আমরা দেখি না। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে আমরা কি দেখতে পাচ্ছি? যে মূলটা মাটির নিচে যাচ্ছে এবং কাণ্ডটা মাটির উপরে যাচ্ছে। আর এক্ষেত্রে উদ্দীপক হিসেবে, আমরা উদ্দীপকের ব্যাপারে একটু পরেই আমরা জানতে পারবো। উদ্দীপক হিসেবে কারা কাজ করছে বা ওইটাকে কারা প্রভাবিত করছে? জল, সূর্যালোক এবং অভিকর্ষ বল। আমরা নেক্সট জানবো উদ্দীপকটা কি। উদ্দীপক তাহলে আমরা কাকে বলছি? আগে এখানে কি লেখা আছে দেখে নিন। যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি, যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জীবদেহে গৃহীত হয় এবং জীবের মধ্যে নির্দিষ্ট সাড়া বা রেসপন্স সৃষ্টিতে সাহায্য করে, তাকে উদ্দীপক বা ইংলিশে আমরা এটাকে স্টিমুলাস বলছি। তাহলে আমরা এই একই কথাই বললাম, যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি। হ্যাঁ, এখানে কিছু এই দুটো জিনিস নতুন জানতে পারবো আমরা, যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি। বাইরের কোনো শক্তি হতে পারে, আবার অভ্যন্তরীণও শক্তি হতে পারে। বাহ্যিক শক্তিটা কি আমরা এতক্ষণে বললাম যে উদ্ভিদের ক্ষেত্রে জল, সূর্যালোক, অভিকর্ষ বল, এগুলো প্রত্যেকটাই বাহ্যিক শক্তি। উদ্ভিদের মধ্যে নিশ্চয়ই এগুলো নেই। জল, সূর্যালোক, অভিকর্ষ বল, এগুলো নিশ্চয়ই উদ্ভিদের মধ্যে নেই। এগুলোর প্রত্যেকটাই বাইরের শক্তি। আর এখানে অভ্যন্তরীণ শক্তি হিসেবে কি বলছে? যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি, তাই উদ্ভিদের মধ্যে অভ্যন্তরীণ শক্তিও কাজ করে। কিছু কিছু অভ্যন্তরীণ শক্তির জন্য উদ্ভিদ সাড়া প্রদান করে। হুম। তাহলে সেই অভ্যন্তরীণ শক্তি, বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জীবদেহে গৃহীত হয় এবং বিভিন্ন পদ্ধতিতে এই বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি জীবদেহে গৃহীত হয় এবং জীবের মধ্যে নির্দিষ্ট সাড়া সৃষ্টি করে। তাহলে উদ্দীপক বাইরে থেকে যখন কোনো রকম প্রভাব পড়বে বা গাছের মধ্যে নির্দিষ্ট কয়েক ধরনের ব্যবস্থাপনা রয়েছে যার ফলে গাছ রেসপন্স করে বা সাড়া প্রদান করে, শুধুমাত্র বাইরের জল, সূর্যালোক এবং অভিকর্ষ বলের দ্বারা নয়, গাছ তার মধ্যে কিছু জিনিস রয়েছে যার ফলে গাছ সাড়া প্রদান করতে সক্ষম। তো সেই সমস্ত জিনিসগুলোকে, যারা এই গাছের মধ্যে সাড়া তৈরি করে বা রেসপন্স সৃষ্টি করে, তাদেরকে আমরা উদ্দীপক বা স্টিমুলাস বলছি। তো এখানে আমরা যে উদ্দীপকগুলো নিয়ে কথা বলছিলাম, বাহ্যিক উদ্দীপক এবং অভ্যন্তরীণ উদ্দীপক, সেগুলো কি বা কাকে বলে দেখে নাও। বাহ্যিক উদ্দীপক আমরা কাদেরকে বলছি? যেসব উদ্দীপক জীবদেহের বাইরে
পরিবেশে উৎপন্ন হয় তাদেরকে বাহ্যিক উদ্দীপক বলছি। যেটা আমরা বললাম যে জীবদের বাইরে পরিবেশে উৎপন্ন হয়, জীবের মধ্যে যেটা হয় না সেটা জীবদের বাইরে নিশ্চয়ই হয়, তাহলে সেই বাইরে যে উদ্দীপক উৎপন্ন হচ্ছে তাদেরকে আমরা বাহ্যিক উদ্দীপক বলছি। একটু আগে আমরা দেখলাম সেগুলো কি কি, তাপ, আলো, অভিকর্ষ বল ইত্যাদি। আর অভ্যন্তরীণ উদ্দীপক আমরা কাদেরকে বলছি? জীবদেহের অভ্যন্তরীণ পরিবেশে সৃষ্ট, মানে জীবদেহের মধ্যে সৃষ্ট উদ্দীপক গুলিকে আমরা অভ্যন্তরীণ উদ্দীপক বলছি। সেগুলি কি? উদাহরণ হিসেবে মানুষের মধ্যে যেমন বিভিন্ন ধরনের হরমোন রয়েছে, আমরা তো তাহলে যেমন প্রথমে জন্মেছিলাম শিশু হয়ে, তাহলে সারা জীবন আমরা শিশু হয়েই থেকে যেতাম। যদি আমাদের মধ্যে এই যে গ্রোথ হয়েছে, আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের প্রথমে তো দাঁত ছিল না, এখন দাঁত হয়েছে। প্রথমে 20টা দাঁত থাকতো, তারপর 32টা দাঁত হয়েছে, আস্তে আস্তে নিজেদের মধ্যে গ্রোথ হয়েছে, আমরা বুঝতে শিখেছি, হাঁটতে পারছি, চলতে পারছি, দৌড়াতে পারছি। তারপরে আবার আমাদের বৃদ্ধ বয়স আসছে, তাহলে আমাদের একটা নির্দিষ্ট গ্রোথ হচ্ছে। তো এই গ্রোথের পিছনে উদ্দীপক হিসেবে কারা কাজ করছে? হরমোন। নির্দিষ্ট কতকগুলি হরমোন রয়েছে যেগুলো আমাদের ছোট থেকে বড় হতে সাহায্য করছে এবং উদ্দীপক হিসেবে কাজ করছে এটা। এবং এই উদ্দীপকটা কি? আমাদের দেহের মধ্যে উদ্দীপক। এটা নিশ্চয়ই আমাদের দেহের বাইরে নয়। আমরা যে বড় হচ্ছি, চলতে পারছি, হাঁটতে পারছি, এটা আমাদের দেহের মধ্যে কিছু হরমোন রয়েছে যেগুলো উদ্দীপক হিসেবে কাজ করছে, যার ফলে আমাদের মানব শরীর সাড়া প্রদান করছে এবং যার ফলে আমরা বড় হচ্ছি বা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি। আশা করি এতটুকু যতটা বললাম তোমরা বুঝতে পেরেছো। আমি খুবই পরিষ্কারভাবে বুঝিয়ে বলছি, তাও যদি আমার বলাতে কোথাও তোমরা যদি বুঝতে না পারো বা তোমাদের বোঝার অসুবিধা হয়, আমাকে অবশ্যই বলবে। আমি একবারের জায়গায় 5বার বলে সেটা ক্লিয়ার করে দেব। কেউ একদমই এটা করবে না যে না বুঝে মাথা নেড়ে চলে গেলাম, যে না স্যার বুঝতে পেরেছি বলে চলে গেলাম, তারপরে যদি আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো তো বাহ্যিক উদ্দীপক কাকে বলে, বলতে পারলে। এটা কখনোই করবে না। বুঝতে না পারলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে এবং অবশ্যই আমাকে নক করবে। আমি একবারের জায়গায়, দুবারের জায়গায় 3বার বুঝিয়ে দেব। আশা করি 3বারের মধ্যে তুমি বুঝতে পারবে। তাহলে আমরা এতটুকু অবধি বুঝতে পারলাম বাহ্যিক উদ্দীপক এবং অভ্যন্তরীণ উদ্দীপক কাদেরকে বলছি। চলো নেক্সট দেখা যাক। এই যে উদ্ভিদের মধ্যে সংবেদনশীলতা আমরা দেখতে পাই বা উদ্ভিদের মধ্যে সংবেদনশীলতা আমরা লক্ষ্য করতে পারি এবং যার ফলে উদ্ভিদ সাড়া প্রদান করে, এটার আবিষ্কার কে করেছিলেন? এটার আবিষ্কার করেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু, বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু, বিশ্ববরেণ্য বিজ্ঞানী এবং প্রেসিডেন্সি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক আচার্য জগদীশচন্দ্র বসু তার আবিষ্কৃত ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে। তাহলে কোন যন্ত্রের সাহায্যে? দেখো এই যন্ত্রটা এখানে রেখে দিয়েছি। 1 মিনিট আমার ক্যামেরাটা একটু অফ করি, তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো এই যে যন্ত্রটা আছে এটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ যন্ত্র। এই যন্ত্রটার সাহায্যে উনি উদ্ভিদের মধ্যে যে সংবেদনশীলতা লক্ষ্য করা যায় সেটা আবিষ্কার করেছিলেন। তাহলে বুঝতে পারলে এই যন্ত্রটাকে তাহলে আমরা কি বলছি? ক্রেস্কোগ্রাফ যন্ত্র। 1901 খ্রিস্টাব্দের 10ই মে লন্ডনের রয়্যাল সোসাইটিতে সর্বসমক্ষে তিনি প্রমাণ করে দেখান যে বহিস্থ উদ্দীপনায় সাড়া দিতে উদ্ভিদেরা সক্ষম। তাহলে তোমরা ক্রেস্কোগ্রাফ যন্ত্রটা দেখলে, এবং এটাকে কে আবিষ্কার করেছিলেন? আচার্য জগদীশচন্দ্র বসু। যে উদ্ভিদেরা যে সাড়া প্রদান করে, উদ্ভিদেরা জীবিত, উদ্ভিদেরও প্রাণ আছে, এটা তো আগে আমরা জানতাম না যে উদ্ভিদের প্রাণ আছে কিনা। তাহলে সেটা প্রথম আবিষ্কার করলেন কে? আচার্য জগদীশচন্দ্র বসু। এবং এর ডেটটা অবশ্যই মনে রাখবে, 1901 খ্রিস্টাব্দের 10ই মে। তাহলে 1901 খ্রিস্টাব্দের 10ই মে আচার্য জগদীশচন্দ্র বসু তার আবিষ্কৃত ক্রেস্কোগ্রাফ যন্ত্রের দ্বারা প্রমাণ করেন যে উদ্ভিদেরা উদ্দীপনায় সাড়া দিতে সক্ষম। এটা তো আমরা অনলাইনার হিসেবে মনে রাখবে অবশ্যই। চলো তাহলে নেক্সট। উদ্ভিদেরা যে এই সাড়া প্রদান করে, এই সাড়া প্রদান কি কি পদ্ধতিতে করে, বা উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি।
উদ্ভিদ সাধারণত চলন সম্পন্ন করে, কিছু কিছু ক্ষেত্রে গমনও দেখতে পাওয়া যায়। উদ্ভিদ সাধারণত চলন সম্পন্ন করে এবং কিছু কিছু ক্ষেত্রে উদ্ভিদের গমনও দেখতে পাওয়া যায়। তাহলে আমরা চলন এবং গমন এই দুটো জিনিস কি একটু জেনে নিই। যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে অর্থাৎ স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বা মুভমেন্ট বলে। তাহলে উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার, চলন এবং গমন। উদ্ভিদেরা চলন সম্পন্ন করে এবং কিছু কিছু ক্ষেত্রে গমনও দেখতে পাই। চলনটাকে আমরা কি জানতে পারলাম, যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে, এটা প্রাণী বা উদ্ভিদ, জীব বলেছে মানে প্রাণী বা উদ্ভিদ নির্দিষ্ট স্থানে স্থির থেকে অর্থাৎ স্থানান্তরে না গিয়ে বা এক জায়গা দিয়ে অন্য জায়গায় না গিয়ে, হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে বা নিজে নিজে থেকে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে। তাহলে আশা করি এটা কি বলেছে বুঝতে পেরেছো। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি। ধরো তোমরা ক্রিকেট খেলা দেখো নিশ্চয়ই। ক্রিকেট খেলাতে যে ব্যাটসম্যান ব্যাট করে, সে ব্যাট করছে, ক্রিজে এসছে এবং স্ট্রাইক এন্ডে এসছে, মানে যেখানে ধরো ও এবার ব্যাট করবে, ব্যাট করতে দাঁড়িয়েছে, ব্যাটটা ঠুকছে ক্রিজে। তাহলে যতক্ষণ ঠুকছে ততক্ষণ তার হাত চলছে, হ্যাঁ, ব্যাটটা উঁচু করে নিচু করছে, ক্রিজে রাখছে, ততক্ষণ তার হাত চলছে। তো হাত চলছে মানে কি, তার দেহের মধ্যে একটা চলন সৃষ্টি হচ্ছে। হুম। কিন্তু যখন সে বলটা মারার পরে, ক্রিকেট বলটা হিট করা, বোলার বল করলো, বল করার পরে যখন বলটা হিট করলো, হিট করেই রান নিতে দৌড়ায়, তো যখনই যে রান নিয়ে এক প্রান্ত দিয়ে অন্য প্রান্তে যাচ্ছে, তখন তাহলে তার পুরো বডিটা মুভমেন্ট করছে বা এক জায়গা দিয়ে অন্য জায়গায় যাচ্ছে, স্থানান্তর ঘটছে। তাহলে এখানে কি বলেছে, সে এখানে স্থানান্তর হলে হবে না, বডি এক জায়গা দিয়ে অন্য জায়গায় গেলে হবে না। এই যে বলছে যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থাকতে হবে, হ্যাঁ, বডি একটা জায়গায় স্থির থাকতে, যখন ব্যাটটা করছে, ব্যাট নাড়াচ্ছে বা ব্যাটটা হাত দিয়ে চাকাচ্ছে, সেই সময় যে বডিটা নড়ছে, সেটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে তার শরীরটা নড়ছে। তাহলে সেই ধরনের নড়াচড়াকে আমরা কি বলছি, চলন। এক জায়গায় দাঁড়িয়ে যখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়বে বা চলবে, সঞ্চালন ঘটবে, তখন সেটাকে আমরা বলছি যখন। যেই মুহূর্তে আমি সেই জায়গাটা রান নেওয়ার জন্য দৌড়ালাম, এক রান নেওয়ার জন্য এই প্রান্ত দিয়ে ওই প্রান্ত গেলাম, এবং আমার শরীর যে সঞ্চালন ঘটলো, এক জায়গা দিয়ে অন্য জায়গায় স্থানান্তর হলো আমার শরীর, সেটাকে আমরা তখন কি বলছি, গমন। সেটা আর চলন থাকছে না। গমনটা আমরা পড়ছি, তাহলে সেটাকে আমরা চলন বলছি না। তাহলে চলন কোনটা বলছি, এক জায়গায় দাঁড়িয়ে যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে বা চলছে, তাকে আমরা চলন বলছি। তাহলে এটা আরেকবার পড়ে নেওয়া যাক। যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে অর্থাৎ স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে। ঠিক আছে, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছে। যে উদাহরণ হচ্ছে, উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে বৃদ্ধিজ চলন, প্রকরণ চলন, রোটেশন এবং সার্কুলেশন। এগুলো হচ্ছে চলনের, উদ্ভিদের মধ্যে চলনের উদাহরণ। বৃদ্ধিজ চলন মানে একটা গাছ যখন রোপণ করছি, ছোট থেকে বড় হচ্ছে, সেই ছোট থেকে বড়টা খুব ধীরে ধীরে হয়। একটা গাছ নিশ্চয়ই ছোট থেকে বড় হতে খুব তাড়াতাড়ি বেড়ে বেড়ে যায় না। তাহলে সেই যে বৃদ্ধিটা আমরা দেখতে পাই, খুব ধীর বৃদ্ধি দেখতে পাই, তো সেটাও তো এক প্রকার চলন। আ- ছোট থেকে বড় হয়ে ওঠা, সেটাও তো এক প্রকার একটা জায়গা দিয়ে তো সে ছোট থেকে বড় হয়ে উঠছে। সে একটা গাছ নিশ্চয়ই আজকে এখানে হয়েছে, জন্মেছে, নিশ্চয়ই দুদিন পরে অন্য জায়গায় গিয়ে সেই একই গাছ আবার গিয়ে বেড়ে ওঠেনি, একটা জায়গাতে নির্দিষ্ট স্থানে স্থির থেকে বেড়ে উঠেছে। তাই তার মধ্যে কি দেখা যাচ্ছে, বৃদ্ধি চলন, বৃদ্ধিজ চলন, হ্যাঁ, মানে বেড়ে ওঠার যে চলন। তারপরে আমরা কি বলছি, প্রকরণ চলন, এটাও এক প্রকারের চলন। আর রোটেশন এবং সার্কুলেশন, এই 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 ধরনের এই পদ্ধতিগুলোর মাধ্যমে উদ্ভিদের চলন ঘটে। রোটেশনটা কি, রোটেশন হলো উদ্ভিদের মধ্যে একটা আহ পরিণত উদ্ভিদের মধ্যে, অবশ্যই পরিণত উদ্ভিদের মধ্যে কোষগহ্বর থাকে, বড় ছোট কোষগহ্বর অনেক থাকে। তো একটা বৃহৎ কোষগহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজমের যে আবর্তন,
সেই পদ্ধতিটাকে আমরা রোটেশন বলি। এগুলো তোমরা আরো নেক্সটে আমি আরো ডিটেলসে পড়াবো, আপাতত এইটুকু জেনে রাখো। রোটেশন মানে হচ্ছে একটা পরিণত উদ্ভিদের অভ্যন্তরে মানে মধ্যে দেহের যে বড় যে কোষ গহ্বর দেখা যায়, বৃহৎ কোষ গহ্বরের চারিদিকে যে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম মানে উদ্ভিদের দেহস্থ যে রস, হ্যাঁ, যে প্রোটোপ্লাজমে আবর্তন ঘটে, সে ঘটে যে চলনটা উৎপন্ন হয় তাকে আমরা রোটেশন বলছি। আর সার্কুলেশন কাকে বলছি? সার্কুলেশন হলো উদ্ভিদের দেহের মধ্যে যেমন বৃহৎ গহ্বরে থাকে তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বরও থাকে। তো সেই ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বরকে কেন্দ্র করে যে প্রোটোপ্লাজমের আবর্তন তাকে আমরা সার্কুলেশন বলি। হ্যাঁ, আর প্রকরণ চলন এটা দেখতে পাওয়া যায় এই যে যেমন বনচাঁড়াল উদ্ভিদের প্রকরণ চলন দেখতে পাওয়া যায়, নিচে দেখো রয়েছে। বনচাঁড়াল একটা উদ্ভিদ যার নাম ডেসমোডিয়াম জিরেন্স। এই উদ্ভিদের মধ্যে প্রকরণ চলন দেখতে পাওয়া যায়। একে আমরা নৃত্যরত উদ্ভিদ বলি। একে আমরা নৃত্যরত উদ্ভিদ কেন বলি? আর প্রকরণ চলনটা কি? এই ধরনের উদ্ভিদের পাতা যেটা হয়, আমরা যৌগিক পত্র দেখতে পাই। একটা বড় পত্রফলক থাকে বা একটা বড় পাতা থাকে এবং তার নিচে দুটো ক্ষুদ্র বা পার্শ্ব পাতা থাকে, পার্শ্বীয় পাতা থাকে, ঠিক আছে? তো সেই বড় পাতার নিচে এবং পার্শ্বীয় পাতা প্রত্যেকটা পাতারই নিচের দিকে পালভিনাস নামক একটি অংশ দেখতে পাই আমরা। তাহলে সেই অংশটাকে আমরা কি বলছি? পালভিনাস। এবং সেই পালভিনাসটা মোটর কোষ দিয়ে গঠিত। যখনই উদ্ভিদের দেহের মধ্যে এই যে ধরনের চলনগুলো আমরা বললাম, প্রকরণ চলন, রোটেশন, সার্কুলেশন, এই ধরনের চলনগুলি যখনই দেখতে পাওয়া যায়, এই উদ্ভিদের এই ওই পাতার ওই পালভিনাসের জন্য পাতাগুলো আস্তে আস্তে ছন্দের আকারে দুলতে থাকে, হ্যাঁ, কাঁপতে থাকে। সেই জন্য আমরা এই ধরনের চলনকে আমরা এই ধরনের উদ্ভিদকে আমরা নিত্যরত উদ্ভিদ বলি। এই বনচাঁড়াল উদ্ভিদকে আমরা নিত্যরত উদ্ভিদ এই জন্যই বলি কারণ পাতাগুলো কাঁপতে থাকে যখনই এদের দেহের মধ্যে চলন সৃষ্টি হয়। সেইটার জন্য তারা সাড়া প্রদান করে, নিশ্চয়ই চলন ঘটলে সাড়া প্রদান করে। এই সাড়া প্রদানটা তারা কিভাবে করে? তাদের পাতাগুলো কাঁপতে থাকে একটা নির্দিষ্ট ছন্দের আকারে। সেই জন্য এই ধরনের উদ্ভিদকে আমরা নৃত্যরত উদ্ভিদ বলি। আচ্ছা, গমন কাকে বলছি আমরা? সেখানে ক্যামেরাটা একটু অফ করি। গমন কাকে বলছি? যে প্রক্রিয়ায় উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন, বা ইংলিশে আমরা এদেরকে লোকোমোশন বলছি। তাহলে গমন কাকে বলছি? গমন একটু আগে যে উদাহরণটা দিলাম যে একটা জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে আমরা কি বলছি? চলন। আর যখনই আমাদের শরীর বা অঙ্গ প্রত্যঙ্গ যখনই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর হচ্ছে বা জায়গা পরিবর্তন হচ্ছে বা দেহের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটছে একটা জায়গা দিয়ে আরেকটা জায়গায়, তখন আমরা তাকে কি বলছি? গমন। গমনে আর একটা নির্দিষ্ট স্থানে স্থির থাকাকে বলছে না, একটা স্থান থেকে আরেকটা স্থানে স্থানান্তর ঘটলে তখনই তাকে আমরা গমন বলছি। তাহলে উদাহরণস্বরূপ কি বলছে এখানে? কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে গমন দেখা যায়, যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম ইত্যাদি। তোমরা এই উদ্ভিদের উদাহরণটা অবশ্যই মনে রাখবে যে ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স এবং ডায়াটম নামে এই কিছু উদ্ভিদের, নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে আমরা কি লক্ষ্য করি? গমন লক্ষ্য করি। এরা এক জায়গা দিয়ে আরেক জায়গায় স্থানান্তর করে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। অবশ্যই বুঝতে না পারলে আমাকে বলো। কেউ কি বুঝতে পারছো না এই অবধি? চুপ করে না থেকে অবশ্যই রেসপন্স করো। যদি কি কোনো জায়গায় কোনো পয়েন্টে তোমরা বুঝতে না পারো, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে সেই জায়গাটা বুঝিয়ে আমি তোমাদেরকে হেল্প করব। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, চলো, ভেরি গুড। তাহলে এরপরে আমরা কি দেখছি? হ্যাঁ, এই যে আমরা একটু আগে দেখলাম যে দেখিনি, সরি, পড়লাম বা জানলাম যে বনচাঁড়াল উদ্ভিদের আমরা প্রকরণ চলন দেখতে পাই। এখানে আমি আরেকটু আমার ক্যামেরাটা অফ করছি। আর এই গাছটা তোমরা আশা করি সবাই প্রায় প্রত্যেকেই লক্ষ্য করেছো। এটাকে আমরা বলি লজ্জাবতী গাছ, বা লজ্জাবতী গাছের বিজ্ঞানসম্মত নাম কি? মিমোসা
পুডিকা, মিমোসা পুডিকা, বিজ্ঞানসম্মত নামগুলো অবশ্যই মনে রাখবে। তো এই লজ্জাবতী গাছকে আমরা যখন নর্মালি দেখি তখন এরকম দেখায়, পাতাগুলো ছাড়া ছাড়া দেখায়, সুন্দর দেখতে লাগে। কিন্তু আমরা যেই পাতাগুলোর কাছে আমরা হাত দিই, পাতাতে স্পর্শ করি, এখানে পরিষ্কারভাবে দেখো পাতাগুলো মুদে গেছে বা বন্ধ হয়ে গেছে। তাহলে এটা এটা আমরা কি বলছি, কি লজ্জাবতী গাছের স্পর্শজনিত বা সিসমোন্যাস্টিক চলন। তাহলে আমরা যেই এই গাছের পাতায় আমরা যখন হাত দিচ্ছি তখন পাতাগুলো কি হচ্ছে, মুদে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে ওরা নিশ্চয়ই, আমরা যেই হাত দিচ্ছি ওরা সাড়া প্রদান করছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের চলনকে, এই ধরনের স্পর্শজনিত চলনকে আমরা কি বলছি, সিসমোন্যাস্টিক চলন। এবং এটা কোথায় দেখা যায়, লজ্জাবতী গাছের পাতাতে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই এই চলনটার নামটা অবশ্যই মনে রাখবে যে স্পর্শজনিত বা সিসমোন্যাস্টিক চলন। তাহলে আমরা যদি যদি পরীক্ষার প্রশ্ন আসে যে সিসমোন্যাস্টিক চলন কোন গাছে দেখা যায় বা সিসমোন্যাস্টিক চলন চলন কি, সেটা নিশ্চয়ই আশা করি আর বুঝতে পেরেছো, বলতে হবে না। তাহলে কোথায় দেখা যায়, আমরা লজ্জাবতী গাছে দেখতে পাই। চলো নেক্সট, চলন এবং এই যে চলন এবং গমন, এই চলন এবং গমনের মধ্যে পার্থক্য কি? চলন এবং গমনের মধ্যে আমরা কি ধরনের পার্থক্য পরিলক্ষিত করতে পারি? তো প্রথম পয়েন্ট হচ্ছে ধারণা। আমরা চলন সম্পর্কে এবং গমন সম্পর্কে কি ধারণা জানতে পারি? চলনের ক্ষেত্রে জীব এক স্থানে আবদ্ধ থেকে অথবা স্থানান্তরের সময় চলন প্রদর্শন করতে পারে। তাহলে আমরা যেটা জানলাম যে এক স্থানে থেকে আমরা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনা করাকে চলন বলছি। আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে যে স্থানান্তর ঘটলেও সেক্ষেত্রে চলন আমরা দেখতে পাই উদ্ভিদের। ঠিক আছে। আর গমনের সম্পর্কে আমরা কি ধারণা জানতে পারি? গমনের ক্ষেত্রে জীবের অবশ্যই স্থানান্তর সম্পন্ন হয়, এক জায়গায় থেকে কখনোই গমন সম্পন্ন হতে পারে না। চলন কিন্তু এক জায়গায় থেকে বা কিছু কিছু রেয়ার ক্ষেত্রে বা কিছু কিছু ব্যতিক্রম হিসেবে স্থানান্তর ঘটলেও আমরা তাদের মধ্যে চলন দেখতে পাই। আর গমনের ক্ষেত্রে জীবের অবশ্যই স্থানান্তর সম্পন্ন হতে হয়। আচ্ছা, চলনের স্থান। চলন প্রধানত উদ্ভিদ দেহে সম্পন্ন হয়। ব্যতিক্রম, এই যে একটু আগে বললাম ব্যতিক্রম রয়েছে। তো চলন প্রধানত কোথায় সম্পন্ন হয়? উদ্ভিদ দেহের মধ্যে চলন সম্পন্ন হয়। ব্যতিক্রম হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স প্রভৃতি গমনে সক্ষম। এই ধরনের উদ্ভিদ তাহলে কিসে সক্ষম? গমনে সক্ষম। আর গমনের স্থান হচ্ছে, চলন এবং গমন উভয় জৈবনিক প্রক্রিয়ায় প্রাণীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। হ্যাঁ, এটা চলন যেমন উদ্ভিদ দেহে সম্পন্ন হয়, গমন প্রাণীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রাণীদের ক্ষেত্রে চলন এবং গমন উভয়ই লক্ষ্য করা যায়। আচ্ছা, চলনের প্রকার। চলন হলেই যে গমন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাহলে চলন কেমন প্রকার? চলন হলেই যে গমন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। আমরা যে এক জায়গায় দাঁড়িয়ে, ধরো এক জায়গায় দাঁড়িয়ে জগিং করছি, যারা জগিং করে এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ায়, তো সেটা কি হচ্ছে, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হচ্ছে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে, স্থানান্তর হচ্ছে না। আমরা জগিং করছি, একটা জায়গায় দাঁড়িয়ে দৌড়াদৌড়ি করছি। তাহলে সেই যে চলন হলেই যে গমন হবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। কিন্তু গমনের সময় অবশ্যই চলন সম্পন্ন হতে হয়। চলন মানে কি? চলন মানে চলাফেরা, চলন মানে নড়াচড়া। তাহলে চলন হলেই যে গমন হবে, মানে চলন হলেই যে আমরা আমরা এই যে দৌড়াচ্ছি সেটাতে চলন হচ্ছে। চলন আর গমন কি বলছে? গমনের সময় অবশ্যই চলন সম্পন্ন হতে হবে। তাহলে গমন হলে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হলেই তবেই না আমরা গমন করতে সক্ষম হব? এমনটা নিশ্চয়ই হবে না আমরা চুপচাপ দাঁড়িয়ে 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 লাফাচ্ছি, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছি, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কলকাতা দিয়ে দিল্লি চলে যাচ্ছি, এমনটা নিশ্চয়ই হবে না। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ঘটবে, সার্বিকভাবে দেহ চলবে, তারপরেই আমার গমনে আমি সক্ষম হব। এটা বুঝতে পেরেছো? তা চলন হলেই, আমরা আরেকবার রিপিট করি, চলন হলেই যে গমন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। এক জায়গায় দাঁড়িয়ে দৌড়াদৌড়ি করলেই চলন হবে, বা লাফালে, সরি দৌড়াদৌড়ি নয়, লাফালে চলন হচ্ছে। কিন্তু গমনের সময় অবশ্যই তোমাকে শুধু লাফালে হবে না,
তার সাথে আমাকে এক জায়গা দিয়ে আরেক জায়গায় দৌড়ে যেতে হবে, তবেই আমার গমন সম্পন্ন হবে। আচ্ছা, অঙ্গের ভূমিকা। তাহলে চলনে অঙ্গের কি ভূমিকা আছে? চলনের জন্য নির্দিষ্ট কোনো অঙ্গের প্রয়োজন হয় না। তাহলে আমরা কি জানতে পারছি? চলনের জন্য নির্দিষ্ট কোনো অঙ্গের দরকার নেই, চলন যে কোনো ভাবেই সম্পন্ন হতে পারে। চলন উদ্ভিদ দেহের মধ্যে সম্পন্ন হতে পারে, প্রাণী দেহের মধ্যে সম্পন্ন হতে পারে। কোনো অঙ্গের প্রয়োজন, নির্দিষ্ট কোনো অঙ্গের প্রয়োজন হয়। আমরা যে এক জায়গায় ধরো এই আমি বসে আছি, আমি নড়াচড়া করছি, আমি তো কোথাও একটা আমার স্থানান্তর হচ্ছে না, কিন্তু আমি নড়াচড়া করছি। এই যে নড়াচড়া করছি মানে আমার চলন ঘটছে। এর জন্য কি আমার কোনো নির্দিষ্ট কোনো অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হচ্ছে? যে না আমার শুধু মাথাটাই লাগবে, এই যে মাথাটা নড়ছে মানে মাথাটাই লাগবে আমার চলন হতে। আমার হাতও তো নড়ছে, আমার হাতও নড়ছে, তার মানে হাতেরও চলন ঘটছে। মাথা নড়ছে মানে মাথারও চলন ঘটছে। তাহলে এমন নয় যে আমার মাথাটাই লাগবে বা শুধু হাতটাই লাগবে চলন হওয়ার জন্য। তাহলে এটা বোঝা গেল পরিষ্কার, চলনের জন্য নির্দিষ্ট কোনো অঙ্গের প্রয়োজন হয় না। আর গমনের ক্ষেত্রে কি? গমনের জন্য নির্দিষ্ট অঙ্গের প্রয়োজন হয়। ক্যামেরাটা অফ করি। গমনের জন্য নির্দিষ্ট অঙ্গের প্রয়োজন হয়, যেমন সিলিয়া, সিউডোপোডিয়া প্রভৃতি। এগুলো একটা নির্দিষ্ট প্রাণীর নির্দিষ্ট অঙ্গের কথা এখানে বলা আছে। উদাহরণটা তোমরা জেনে রাখো। এই সিলিয়া, সিউডোপোডিয়া আমরা কোথায় দেখতে পাই সেটা আমি পরের ক্লাসগুলোতে আরো ভালো করে তোমাদেরকে বর্ণনা দিয়ে বলবো, যে সিলিয়া কি, সিউডোপোডিয়া কি। এগুলো একটা একটা গমন অঙ্গ। সিলিয়া আছে, ফ্ল্যাজেলা বলেও একটা অঙ্গ রয়েছে, সিউডোপোডিয়া এটাও এক ধরনের অঙ্গ। এগুলো কোন কোন প্রাণীর অঙ্গ এবং এই অঙ্গগুলি গমনে কি কাজ, এগুলো পরে আমরা ডিটেলসে পড়বো নেক্সট ক্লাসে। তো এটা জেনে রাখো যে গমনের জন্য নির্দিষ্ট অঙ্গের অবশ্যই প্রয়োজন হয়। এখানে উদাহরণস্বরূপ আমরা কি জানলাম? সিলিয়া এবং সিউডোপোডিয়া। তাহলে আমরা চলন ও গমন পার্থক্য ভালো করে বুঝলাম। কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। প্রত্যেকে বুঝতে পেরেছো? বাহ, ভেরি গুড। চলো তাহলে আমরা নেক্সট টপিকে যাই। উদ্ভিদের চলনের প্রকারভেদ। তাহলে উদ্ভিদের কি 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 প্রকারের চলন আমরা উদ্ভিদের মধ্যে দেখতে পাই, সেটা আমরা এখান দিয়ে জানবো। তাহলে প্রথমে উদ্ভিদের চলনকে আমরা দুটো ভাগে ভাগ করছি, স্বতঃস্ফূর্ত চলন বা অন্তঃস্থ উদ্দীপকের প্রভাবে চলন। স্বতঃস্ফূর্ত চলন বা অন্তঃস্থ উদ্দীপকের প্রভাবে চলন মানে উদ্ভিদ দেহের মধ্যে আমরা যে চলন পরিলক্ষিত করতে পারি সেটাকে আমরা স্বতঃস্ফূর্ত চলন বলছি। আর আবিষ্ট চলন বা বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে চলন, বাইরের যে কোনো উদ্দীপকের প্রভাবে, যেমন সূর্যালোক পড়লাম যেটা আমরা, সূর্যালোক, জল, অভিকর্ষ বল, আরো অনেক কিছু রয়েছে। সেগুলির প্রভাবে যখন কোনো উদ্ভিদের মধ্যে চলন সৃষ্টি হয় সেগুলিকে আমরা আবিষ্ট চলন বলে থাকি, বা বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে যে চলন ঘটে সেটা বলে থাকি। আর এই যে স্বতঃস্ফূর্ত চলন বা অন্তঃস্থ উদ্দীপকের প্রভাবে যে চলনগুলো আমরা পড়েছি, আগেই পড়েছি যে উদ্ভিদ দেহের মধ্যে কি কি প্রকারের চলন ঘটে। আমরা আগের স্লাইডেই পড়েছি যে রোটেশন, সার্কুলেশন, আর একটা কি পড়লাম, এই রোটেশন বা সার্কুলেশন বা উদ্ভিদের যে বৃদ্ধি ঘটছে, হ্যাঁ, ধীর ধীর গতিতে যে বৃদ্ধি ঘটছে সেটা এক প্রকারের চলন। প্রকরণ চলন দেখা যায় আমরা, যেটা বনচারাল উদ্ভিদের উদাহরণ দিয়ে যেটা পড়লাম। এবং রোটেশন এবং সার্কুলেশন এগুলো প্রত্যেকটাই তো উদ্ভিদের মধ্যে ঘটে। উদ্ভিদের দেহের মধ্যে যে রসস্ফীতি ঘটে, যে দেহের মধ্যে যে সঞ্চালন ঘটে প্রোটোপ্লাজমের কোষ গহ্বরকে ঘিরে, সেই সেই যে চলনটা সেটা তো সম্পূর্ণ উদ্ভিদের দেহের মধ্যে ঘটছে। এই ধরনের চলনগুলোকে কি বলছি আমরা? অন্তঃস্থ উদ্দীপকের প্রভাবে চলন। তো সেটাকে আমরা স্বতঃস্ফূর্ত চলন বলছি। আর আবিষ্ট চলন হলো বহিঃস্থ উদ্দীপক, যেগুলো আমরা বাইরের উদ্দীপক, বাইরের পরিবেশে যেগুলো উপস্থিত যে উদ্দীপকগুলো, সেগুলোর প্রভাবে যে চলন ঘটছে তাদেরকে আমরা আবিষ্ট চলন বলছি। এই আবিষ্ট চলনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি আবার। তাহলে আবিষ্ট চলনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি? তিন ভাগে। সেগুলো কি কি? ট্যাকটিক চলন, আর ট্রপিক চলন এবং ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। ট্যাকটিক চলন
জিনিসটা কি আমরা জানি, ট্যাকটিক চলন বা উদ্দীপকের প্রভাবে সামগ্রিক চলন। ট্যাকটিক চলনটা কি হলো? উদ্দীপকের প্রভাবে সামগ্রিক চলন, পুরোপুরি চলন, পুরো অঙ্গেরই চলন। আর ট্রপিক বা দিক নির্ণীত চলন। দিক নির্ণীত চলন মানে কি? উদ্দীপকের গতিপথ অনুসারে চলন। ঠিক আছে, একটা উদ্দীপক ধরো সূর্যালোক, আমরা বলি না যে যে সূর্যমুখী গাছের কথা তোমরা শুনেছো বা দেখেছো কি জানি না। সূর্যমুখী গাছের যে ফুলগুলো হয়, আর সকালবেলা সূর্য ওঠার সময় সূর্য যেখানে থাকে, সূর্যমুখী গাছের ফুলগুলো ঠিক সেই দিকটা মুখ করে দাঁড়িয়ে যায়। তাহলে সেটা কিসের প্রভাবে হচ্ছে? সূর্যালোকের প্রভাবে। সূর্য যখন পূর্ব দিক দিয়ে উঠছে, পূর্ব দিকে সূর্যমুখী গাছে, সূর্যমুখী গাছটার নামই হয়েছে এই সূর্যের দিকে মুখ করে থাকার জন্য। আমরা যে বলছি সূর্যমুখী গাছ, সূর্যমুখী গাছের নাম কি জন্য, কিসের জন্য হয়েছে? সূর্যের দিকে মুখ করে থাকে বলেই আমরা তাকে সূর্যমুখী গাছ বলছি। তো সেটা হচ্ছে এই দিক নির্ণীত চলন। সূর্য পূর্ব দিক দিয়ে যখন সূর্য উঠছে, পূর্ব দিকে মুখ করে থাকছে সূর্যমুখী গাছ। আবার পূর্ব থেকে যখন আবার পশ্চিম দিকে আসছে, আস্তে আস্তে পশ্চিম দিকে মুখ করে মুখ ঘুরিয়ে নিচ্ছে। তাহলে এই ধরনের চলনকে আমরা কি কি বলছি? ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন, যখন উদ্দীপকের গতিপথ অনুসারে চলন ঘটে। ওকে, নেক্সট হচ্ছে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে যে চলনটা ঘটে। হ্যাঁ, তাপমাত্রার প্রভাবে এটারও পরে প্রকারভেদ রয়েছে। এটুকু জেনে রাখো যে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে যে চলন ঘটে তাকে আমরা ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন বলি। এখানে ট্যাকটিক চলনকে আমরা দুভাগে ভাগ করছি। এক হচ্ছে ফটোট্যাকটিক চলন, আলোক উদ্দীপক, আর কেমোট্যাকটিক চলন, রাসায়নিক উদ্দীপক। তাহলে আমরা ট্যাকটিক চলনের কয় ভাগে ভাগ করছি? দুভাগে। ফটোট্যাকটিক চলন মানে আলোক উদ্দীপক, আলোর প্রভাবে, আলোর প্রভাবে যে ধরনের চলন আমরা উদ্ভিদের মধ্যে দেখতে পাই তাকে আমরা ফটোট্যাকটিক চলন বলছি। আর কেমোট্যাকটিক চলন কাদেরকে বলছি? রাসায়নিক উদ্দীপকরা। রাসায়নিক পদার্থের মাধ্যমে যে উদ্দীপনা সৃষ্টি হয় উদ্ভিদের মধ্যে এবং চলন সৃষ্টি হয় উদ্ভিদের মধ্যে তাকে আমরা কেমোট্যাকটিক চলন বলছি। আচ্ছা, ট্রপিক চলনকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করছি। সেগুলো কি কি? ফটোট্রপিক বা আলোকবৃত্তি চলন, হাইড্রোট্রপিক বা জলবৃত্তি চলন, আর জিওট্রপিক বা অভিকর্ষবৃত্তি চলন। তাহলে আমরা ট্রপিক চলনকে কি কি জেনেছি? উদ্দীপকের গতিপথ অনুসারে চলন। উদ্দীপক যেদিকে থাকবে তাকে তার গতিপথ অনুসরণ করে যে চলন হয়। তাহলে একটা হচ্ছে কি ফটোট্রপিক বা আলোকবৃত্তি চলন, আলোর উৎস সন্ধানে যে চলনটা হয় তাকে আমরা ফটোট্রপিক আলোকবৃত্তি চলন বলছি। আর হাইড্রোট্রপিক বা জলবৃত্তি চলন, জলের দিকে অনুসরণ করে যে চলন হয় সেটাকে হাইড্রোট্রপিক চলন বলছি। আর জিওট্রপিক বা অভিকর্ষবৃত্তি চলন কাকে বলছি? অভিকর্ষের উৎস অনুযায়ী যে চলনটা হচ্ছে তাকে আমরা জিওট্রপিক বা অভিকর্ষবৃত্তি চলন বলছি। আর লাস্টে আমরা ন্যাস্টিক বা ব্যাপ্তিক চলন, উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে যে চলন আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা কি বলছি? ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। এই ন্যাস্টিক চলন কয় প্রকারের হয়? ন্যাস্টিক চলন 4 প্রকারের। কি কি? ফটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি, আলোকের তীব্রতার উপরে। এটুকু জেনে রাখো যে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন হচ্ছে তীব্রতার উপর নির্ভর করে, উদ্দীপকের তীব্রতার উপরে নির্ভর করে যে চলন আমরা দেখতে পাই তাদেরকে আমরা ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন বলছি। এটা 4 প্রকারের। কি কি? ফটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি, আলোকের তীব্রতার উপর নির্ভর করে যে চলন দেখতে পাচ্ছি। থার্মোন্যাস্টিক বা তাপ ব্যাপ্তি, তাপমাত্রার তীব্রতার উপরে নির্ভর করে যে চলন হচ্ছে তাকে থার্মোন্যাস্টিক বা তাপ ব্যাপ্তি বলছি। সিসমোন্যাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি, যেটা আমরা পড়ে আসলাম লজ্জাবতী গাছের যে স্পর্শজনিত কারণে যে চলন দেখতে পাচ্ছি তাকে আমরা সিসমোন্যাস্টিক চলন বলেছিলাম। তো সেটা দেখতে পাচ্ছি এখানে, সিসমোন্যাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি চলন। আর কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি, রাসায়নিক পদার্থের প্রভাবে যে চলন আমরা দেখতে পাই তাকে আমরা কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি চলন বলছি। তাহলে এই টোটালটা কি দেখতে পেলাম আমরা? উদ্ভিদের চলনের প্রকারভেদ। উদ্ভিদের মধ্যে আমরা কত ধরনের চলন দেখতে পাই এবং সেগুলি কি কি, এগুলি সম্পর্কে একটা একটা করে ডিটেলসে আসবো। তো প্রথমে আজকে আমরা জেনে নিই ট্যাকটিক চলনটা কি। ট্যাকটিক চলনের সংজ্ঞা।
ট্যাকটিক চলন সম্পর্কে আমরা কি জানতে পারি, তার সংজ্ঞাটা কি? আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলি। তাহলে ট্যাকটিক চলন আমরা কাদেরকে বলছি? আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ। ভালো করে শুনবে এবং বুঝবে। হ্যাঁ, এবং যদি না বুঝতে পারো আমাকে বলো, আমি বুঝিয়ে দেব। তাহলে এটা আমরা ট্যাকটিক চলনকে আমরা কিভাবে বুঝতে পারছি? আলো, এক আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে। তাহলে ট্যাকটিক চলনটা নিশ্চয়ই বহিস্থ উদ্দীপকের এক্সাম্পল ছিল বা আবিষ্ট চলনের এক্সাম্পল ছিল। তো সেই সেই সেই- সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এটা কিছু কিছু বহিস্থ উদ্দীপকের প্রভাবে। সেই বহিস্থ উদ্দীপকগুলো কি কি? আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ এবং বিদ্যুৎ শক্তি। এছাড়াও অনেক কিছু রয়েছে। মূলত এই ধরনের বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলা হয়। উদ্ভিদ কিংবা উদ্ভিদের অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলি। আর ট্যাকটিক চলন আবার কয়েক ধরনের রয়েছে, তার মধ্যে হলো ফটোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলনটা ফটোট্যাকটিক চলন কাকে বলছি? সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে ফটোট্যাকটিক চলন বা আলোক অভিমুখী চলন বলে। ট্যাকটিক চলন সম্পর্কে আমরা জানলাম। ট্যাকটিক চলনকে আমরা আবার কয় ভাগে ভাগ করি? প্রথম প্রথম হলো ফটোট্যাকটিক চলন বা আলোক অভিমুখী চলন। তাহলে এই ধরনের চলনে কি হয়? সমগ্র উদ্ভিদ দেহ, ভালো করে মনে রাখবে, সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে ফটোট্যাকটিক চলন বলে। এটা একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি। আমরা মাঝে মধ্যে ঘরের মধ্যে ছোট টবে করে চারা গাছ নিয়ে লাগাই, এবং ভালো করে তোমরা খেয়াল করেছো কিনা জানি না, বা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে যে আস্তে আস্তে সেই গাছটা বড় হতে থাকে, এবং বড় হতে হতে দেখবে সেই টব থেকে ছাড়িয়ে, অবশ্যই সেটা গুল্ম জাতীয় গাছ হতে হবে। গুল্ম জাতীয় মানে লতা পাতা জাতীয় গাছ। ধরো কোনো ফুলের গাছ যদি আমরা টবে লাগাও, সেই ফুলের গাছটা আস্তে আস্তে বড় হতে হতে দেখবে জানালার দিক দিয়ে বেরিয়ে বাইরের দিকে উঁকি মারছে, বা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে গাছের আগাটা, এবং যেদিকে আলো রয়েছে, বাইরের যেদিকে আলো রয়েছে, খোলা বাতাস রয়েছে, সূর্যালোক রয়েছে, সেই দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে ঘরের মধ্যে তুলনামূলক অন্ধকার, তুলনামূলক আলো কম। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে সমগ্র উদ্ভিদ দেহটা কোন দিকে এগিয়ে যাচ্ছে? যেদিকে আলো বেশি, ঘরের বাইরের দিকে যেদিকে আলো বেশি, সূর্যালোকের প্রভাব বেশি, সেদিকটা এগিয়ে যেতে চাইছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ফটোট্যাকটিক চলন বা আলোক অভিমুখী চলন, বা আলোকের দিকে এগিয়ে যাচ্ছে যে চলন, তাকে আমরা ফটোট্যাকটিক চলনই বলছি। এমন কয়েকটি উদ্ভিদের নাম হচ্ছে ক্লামাইডোমোনাস, ভলভক্স, এটসেট্রা। এখানে দেখো ক্লামাইডোমোনাস, আমি একটু ক্যামেরাটা অফ করছি। ক্লামাইডোমোনাসের পজিটিভ ফটোট্যাকটিক চলনের একটা ছবি দিয়েছি, দেখো। এটা হচ্ছে আলোক উৎস। এই আলোক উৎসর দিকে দেখো, এগুলো হচ্ছে এই যে ফ্ল্যাজেলা, একটু আগে বলছিলাম সিলিয়া, যে উদাহরণ দিয়েছিলাম কিছু গমন অঙ্গ, এটা ওদের হচ্ছে একটা গমন অঙ্গ। এই যে ফ্ল্যাজেলা দ্বারা ঘাত প্রয়োগের অভিমুখ, এই যে ফ্ল্যাজেলা রয়েছে, এগুলো আস্তে আস্তে আলোক উৎসর দিকে এগিয়ে যাচ্ছে। এই যে গমনের অভিমুখ, যেদিকে আলো আছে সেই দিকে এগিয়ে যাচ্ছে। এটা কি? ক্লামাইডোমোনাসের পজিটিভ ফটোট্যাকটিক চলন। এই যে ক্লামাইডোমোনাসের মধ্যে এটা আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এটা ক্লোরোপ্লাস্ট রঞ্জক দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা চক্ষু বিন্দু বলছি। আর এই যে গোল বৃত্তাকার ডিম্বাকারের মতো যে অংশটা, এটাকে আমরা পাইরিনয়েড বলছি। এই ছবিটা ভালো করে তোমরা দেখে নাও। আর এই যেগুলো হচ্ছে, এগুলো ফ্ল্যাজেলা, এগুলো হচ্ছে ওদের গমন অঙ্গ। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে কিছু উদ্ভিদ গমন করতেও সক্ষম হয়, তার উদাহরণে আমরা ক্লামাইডোমোনাস পড়েছিলাম। এখানে সেই ক্লামাইডোমোনাসেরই তোমরা ছবি দেখতে পাচ্ছ। এই যে গমন অঙ্গ, যাকে আমরা ফ্ল্যাজেলা বলছি, এটার মাধ্যমে এরা গমনে সক্ষম। তো এটাকে আমরা কি বলছি? ফটোট্যাকটিক চলন।
আশা করি তোমরা এতদূর অবধি যতটা পড়িয়েছি এতদূর অবধি যতটা পড়িয়েছি তোমরা প্রত্যেকে সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো বোঝার খামতি থাকে বা যদি আমার কোথাও ভালো করে আমি যদি বোঝাতে না পারি বা আমার কথা তোমরা যদি বুঝতে না পারো, অবশ্যই আমাকে বলো যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না, আমি সেটা বলে দেবো। আমাকে সবাই বলো প্রত্যেকে বুঝতে পেরেছে কিনা। ওকে, বুঝতে পেরেছো, ভেরি গুড। চলো তাহলে আজ আমরা ক্লাসটা এই অবধি রাখলাম। এর পরবর্তী যে চলনগুলো আছে আমরা নেক্সট ক্লাসে আরো ভালো করে ব্রিফলি শিখবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। টাটা।